অনিয়মে জড়িত কর্মকর্তারা এখনো এনসিটিবিতে বহাল থাকায় শ্বেতপত্র নেই দুর্নীতির পুরো চিত্র। প্রশিক্ষণ ও বই ছাপানো বাবদ কোটি কোটি টাকা লোপাট হলেও তা উল্লেখ নেই, একথা বলছেন শিক্ষা গবেষকরা। তাদের মতে অনৈতিক সুবিধাভোগীদের সরানো না হলে এনসিটিবিতে স্বচ্ছতা আসবে না। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের দেয়া তথ্য অনুযায়ী নতুন শিক্ষাক্রম নিয়ে শিক্ষকদের প্রশিক্ষণে ৩ বছরে খরচ ২৮ কোটি টাকা। তবে এর বাইরেও মাউশির প্রকল্প থেকে আরও ১২৫০ কোটি টাকা খরচের তথ্য দেয়া হয়নি। প্রশিক্ষণ বা কর্মশালার নামে ৫ তারকা হোটেল রিসোর্টে কত টাকা খরচ হয়েছে সেই চিত্রও নেই শ্বেতপত্রে। এনসিটিবির প্রতিবেদন অনুযায়ী মাধ্যমিক স্তরে গত ১৫ বছরে বই ছাপানোর জন্য ব্যয় হয়েছে ৮,৪২৯ কোটি টাকা, আর প্রাথমিকে ৩,২৩১ কোটি টাকা। অথচ বই ছাপানোর অনিয়ম নিয়ে প্রতি বছরই অভিযোগ থাকলেও তা নিয়ে কোনো তথ্য নেই শ্বেতপত্রে। শিক্ষা গবেষকরা বলছেন, গত ১৫ বছরে অনিয়মের সাথে জড়িত কর্মকর্তারা এখনও এনসিটিবিতে কর্মরত। ফলে অনিয়মের চিত্র প্রতিবেদনে উঠে আসেনি। সেই সঙ্গে গত ১৫ বছর প্রতিষ্ঠানটি ছিল এনজিও নির্ভর। এই কর্মশালাগুলো রীতিমতো টাকার জাস্ট অপচয়, একদম পিওর অপচয়। এই সময় হলো একদম মূল একটা সময়, একদম উপযুক্ত সময় আমি বলবো যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড উপযুক্ত ব্যক্তি নির্বাচন করে শিক্ষাক্রমটা দেশীয় এবং বৈশ্বিক প্রেক্ষাপটের অনুযায়ী এখন তৈরি করতে পারবে। এনসিটিবির চেয়ারম্যান বলছেন, অনিয়মের বিষয়ে খাত ধরে ধরে কাজ চলছে, আগামীতে তা প্রকাশ করা হবে। আরও ভেঙে ভেঙে ব্রেকডাউন করে সেগুলোর খরচের আলাদা আলাদা হিসাব টেবিল আকারে সেগুলো আমাদের তৈরি করতে আরও কিছুটা সময় লাগবে। তো এইটা আমরা আমাদের বইগুলি এবার জানুয়ারিতে বইগুলো দেওয়ার পরে আমরা সেইগুলি নিয়ে আবার কাজ শুরু করব। কর্মশালার নামে এখনো অর্থের অপচয় বন্ধ হয়নি বলে এনসিটিবির বিরুদ্ধে অভিযোগ শিক্ষা গবেষকদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জয় বাংলার জাতীয় স্লোগান নেই, এখন থেকে এই স্লোগান দেয়া বাধ্যতামূলক নয়। মঙ্গলবার সকালে এই সংক্রান্ত হাইকোর্টে দেয়া রায় স্থগিত করে আদেশ দিয়েছে আপিল বিভাগ। একই সাথে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল মঞ্জুর করেছে আদালত। আওয়ামীপন্থী এক আইনজীবীর করা রিটের শুনানি শেষে ২০২০ সালে জয় বাংলাকে জাতীয় স্লোগান করে রায় দিয়েছিল হাইকোর্টের একটি বেঞ্চ। এরপর থেকে জাতীয় দিবস সহ বিভিন্ন অনুষ্ঠানে জয় বাংলা বলা অনেকটা বাধ্যতামূলক হয়ে যায়। তবে সরকার পরিবর্তনের পর সম্প্রতি এই রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ হাইকোর্টের রায় স্থগিত করেন। একই সাথে রাষ্ট্রপক্ষের আপিল মঞ্জুর করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ বেশ কয়েকটি যুক্তি তুলে ধরে বলেন, কোন বিষয়টি জাতীয় হবে কি হবে না সেটি সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়, এখানে আদালত হস্তক্ষেপ করতে পারে না। এখন থেকে জয় বাংলা আর আমাদেরকে বাধ্যতামূলকভাবে উচ্চারণ করতে হবে না। আমাদের বর্তমানের যে সংবিধান সেটি যখন তৈরি করা হয়েছিল ১৯৭২ সালে, তখন আমাদের যারা ফ্রেমার্স অফ দ্য কনস্টিটিউশন ছিলেন তারা সব কিছু ভেবে চিনতে আমাদের অনুচ্ছেদ ৪-এ আর্টিকেল 4-এ জাতীয় কি হবে সেগুলোকে উল্লেখ করে দিয়েছেন, তার মধ্যে জয় বাংলা ছিল না। রাষ্ট্রের এই আইন কর্মকর্তা আরও অভিযোগ করে বলেন, আদালতকে ব্যবহার করে জয় বাংলাকে জাতীয় স্লোগান করে আওয়ামী লীগ সরকার সবার ওপর দলীয় মতাদর্শ চাপিয়ে দিয়েছিল। এই দলীয় স্লোগানটিকে যখন জাতীয়করণ করার চেষ্টা করা হয়েছে, সবার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং যেহেতু পার্লামেন্ট থেকে সংবিধানের মধ্যে ওটিকে ঢুকিয়ে দেওয়া যাচ্ছে না, তখন আদালতের ঘাড়ে বন্দুক রেখে কাজটি যে করার চেষ্টা করা হয়েছে এটি সম্পূর্ণভাবে অবৈধ। কিন্তু মুক্তিযুদ্ধের সময়কার জয় বাংলার যে প্রভাব, সেটিকে তো কেউ অস্বীকার করছে না। মুক্তিযুদ্ধের অন্যতম স্লোগান ছিল জয় বাংলা, যা পরবর্তীতে আওয়ামী লীগ তাদের দলীয় স্লোগানে পরিণত করে ভাবমর্যাদা ক্ষুণ্ণ করে বলেও অভিযোগ রাষ্ট্রপক্ষের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপির পুলিশ সংস্কার কমিশন। গুম, ক্রসফায়ার সহ নানা বিতর্কিত কাজের জেরে এই সুপারিশ দলটির। এছাড়া পুলিশ কমিশনের রূপরেখা আর উপজেলা পর্যায়ে নাগরিক কমিটির প্রস্তাবও করেছে বিএনপি। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব কথা জানান স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ।
সরকারি হিসেবে জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার জেরে প্রাণ হারান ৪৪ জন পুলিশ সদস্য। ৫ আগস্টের আগে পরে অনেক থানায় ভাঙচুর, আগুন আর অস্ত্র লুটের ঘটনাও ঘটেছে। পুলিশের ওপর এমন জনরোষ আগে কখনোই ঘটেনি। শেখ হাসিনার পতনের পর এক প্রকার মনোবল হারিয়ে ফেলে পুলিশ সদস্যরা। এমন বাস্তবতায় রাজনৈতিক দলগুলো থেকেও পুলিশ সংস্কারের সুপারিশ নিচ্ছে সরকার গঠিত কমিশন। এরই মধ্যে নিজেদের সুপারিশ দিয়েছে বিএনপি। এ নিয়ে মঙ্গলবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন হয়। বাহিনীকে দিক নির্দেশনা দিতে পুলিশ কমিশন, স্থানীয় পর্যায়ে সহায়তার জন্য উপজেলা ভিত্তিক নাগরিক কমিটি সহ বেশ কয়েকটি পরামর্শ দলটির। আমরা একটি পুলিশ কমিশন সুপারিশ করেছি। পুলিশ বাহিনীকে সঠিক দিক নির্দেশনা, পরামর্শ এবং সহায়তা প্রদানের জন্য এই পুলিশ কমিশন গঠন করা প্রয়োজন। পুলিশের জনবান্ধব ও গ্রহণযোগ্য আচরণ নির্ধারণ করা। শুধু পুলিশ সংস্কার নয়, র্যাব বিলুপ্তির জন্য সুপারিশ করেছে বিএনপি। র্যাব মানে একটা দানব সৃষ্টি করেছে তারা। যত ধরনের খুন, জখম এবং যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং সবকিছু অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে। সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি। স্থায়ী কমিটির এই সদস্য আরও জানান, উন্নত দেশের মতো পুলিশকে একটি নিরপেক্ষ বাহিনীতে রূপান্তরের পক্ষে বিএনপি। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামীতে ক্ষমতায় গেলে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৩১ দফা রাষ্ট্র সংস্কার নিয়ে কুমিল্লায় এক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে এই কথা জানান তিনি। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং জনসম্পৃক্তি শীর্ষক এই কর্মশালার আয়োজন করে কুমিল্লা বিভাগ বিএনপি। কুমিল্লার ফান টাউন পার্ক মিলনায়তনে কর্মশালায় যোগ দেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। দিনব্যাপী এই আয়োজনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। কর্মশালায় অংশ নেওয়া নেতাদের নানা প্রশ্নের জবাব দেন তিনি। সমাপনী বক্তব্যে মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে নেতাকর্মীদের নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, বিএনপির উপর মানুষের যে আস্থা আছে তা ধরে রাখতে হবে। স্বৈরাচার অনেক কিছু ধ্বংস করে দিয়ে গেছে, এই দেশটাকে তারা ধ্বংস করে দিয়ে গেছে, এই দেশের মানুষের ভবিষ্যৎ তারা ধ্বংস করে দিতে চেয়েছিল। এখনো সম্ভাবনা আছে এবং সেই সম্ভাবনাকে যদি বাস্তবায়ন করতে হয়, মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। বিএনপি হিসাবে আসুন আমরা মানুষের সেই প্রত্যাশা পূরণের জন্য আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করি। বিজয় দিবস উদযাপন ও দেশীয় সংস্কৃতি ছড়িয়ে দিতে ১৬ ডিসেম্বর মালিক মিয়া এভিনিউতে কনসার্ট করবে বিএনপি। সকালে গুলশানে সবার আগে বাংলাদেশ নামে একটি সংগঠনের ব্যানারে এই ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১৫ থেকে ১৬ বছর বাঙালি বিজয় দিবস উদযাপন করতে পারেনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নানা অত্যাচার, অনাচারের মুখে পড়তে হয়েছে। তাই জাতিকে একত্রিত করার মধ্য দিয়ে এবার বিজয় দিবস উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, পাকিস্তানকে বিদায় করার উদ্দেশ্য ভারতের গোলামি নয়। এসব দেশের সংস্কৃতিকে বিদায় জানাতে হবে। ভিনদেশি সংস্কৃতিকে বিদায় করতেই সবার আগে বাংলাদেশ সংগঠনের আত্মপ্রকাশ। এছাড়া ভিনদেশে বসে ষড়যন্ত্রকারীদের রুখতেও কাজ করবে সংগঠনটি। উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে নিয়ে আসার জন্য, পুরা জাতিকে একত্রিত করার মধ্য দিয়ে এই দিনটিকে আমরা উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছি। ভিনদেশি যেই কোনো সাংস্কৃতিক অবস্থান থেকে বের হয়ে আমরা একটা দেশপ্রেমিক বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার জন্য এই প্রজন্মকে উদ্বুদ্ধ করার লড়াইয়ে আজকে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে জুলাই বিপ্লবী কন্যাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। পুরনোদের কথার ফাঁদে পা না দিয়ে নতুন ভাবনায় দেশ গড়ার তাগিদ দিয়েছেন তিনি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত জুলাইয়ের কন্যাদের নিয়ে নারী সমাবেশে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনে নারীদের অবদানের কথা উল্লেখ করে প্রশংসা করেন অধ্যাপক ইউনূস। জুলাই বিপ্লবে অংশ নেওয়া বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা অনুষ্ঠানে যোগ দেন। তারা প্রধান উপদেষ্টার সঙ্গে নানা বিষয়ে মতবিনিময় করেন এবং আশা, আকাঙ্ক্ষা ও দাবির কথা তুলে ধরেন। তোমরা যদি পুরনোদের কথা শুনতে আরম্ভ করো তাহলে তোমাদের শেষ, ফিনিশ। এই একটা জিনিস তোমাদেরকে পরিষ্কার করতে হবে যে পুরনোদের কথা
কথার ফাঁদে পা দিও না। বুঝে পারা যায় না বলে আমরা দেখবো কি পারা যায় কি পারা যায় না আমরা ঠিক করবো। আমরা বাংলাদেশে কি চাই সেটা ঠিক করলে কতক্ষণ পরে জিজ্ঞেস আমরা পৃথিবীতে কি চাই, কারণ আমরা তো পৃথিবীরও মানুষ, আমরা শুধু বাংলাদেশের মানুষ না। 5 আগস্ট থেকে 22 অক্টোবর পর্যন্ত সংখ্যালঘু নির্যাতনের 88 মামলায় এখন পর্যন্ত 70 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সংখ্যালঘুদের ওপর হামলার বেশিরভাগই রাজনৈতিক ও ব্যক্তিগত কারণে করা হয়েছে, তবে গ্রেপ্তার ও বিচারের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় দেখা হবে না। এ সময় রোহিঙ্গা সংকট বিশ্ববাসীকে জানাতে আগামী বছর এই বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন করা হবে বলে জানান শফিকুল আলম। এদিকে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, 2009 থেকে 2024 সাল পর্যন্ত পদবঞ্চিত 1540 জনের আবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা পড়েছে। এর মধ্য থেকে উপসচিব ও সচিব পদমর্যাদার 746 জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। 1540 জনের মতো কর্মকর্তার আবেদন পেয়েছিলেন, সেগুলো যাচাই বাছাই করে ওনারা 750 কর্মকর্তাকে 764 জন কর্মকর্তাকে টু বি প্রিসাইজ ভূতাপেক্ষা সুযোগ সুবিধা দিয়ে পদোন্নতির সুপারিশ করেছেন। আরও মামলা হয়েছে 26টা, মোট মামলা হচ্ছে 88টা, আর গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে এই হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ প্রাপ্ত তথ্য অনুযায়ী যে 62টা কেসে ওইটাই 35 জন, আর এইখানে 26টা কেসে হচ্ছে আরো 35 জন। ন্যায় বিচারের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশ করেছে গুমের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের সংগঠন মায়ের ডাক। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে দুপুর 1টায় শুরু হওয়া এই সমাবেশ গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা, পিলখানা হত্যাকাণ্ড এবং জুলাই গণ অভ্যুত্থানে ভুক্তভোগীদের পরিবারের সদস্য ও স্বজনরা অংশ নেন। যেসব পরিবারের সদস্যরা এখনো নিখোঁজ রয়েছেন তাদের স্বজনরা ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন দাবি তুলে ন্যায় বিচারের আহ্বান জানান। এছাড়া জাতিসংঘের প্রতিনিধি, স্থানীয় আন্তর্জাতিক মানবাধিকার কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরাও সমাবেশে উপস্থিত ছিলেন। আমি আজকের এই সমাবেশ থেকে নিরপরাধ পিটিআর ভাইদের মুক্তির দাবি করছি। আমার বাবা খুনের শিকার, আমি নিজে গুমের শিকার, আমার মা মামলার শিকার। 6 বছর পর হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের কথা ভাবছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অধিকাংশ ছাত্র সংগঠন এই সিদ্ধান্তে ঐক্যে পৌঁছেছে, তবে ছাত্রদল সহ কয়েকটি সংগঠন বলছে ডাকসু নির্বাচন করার মতো পরিবেশ এখনো হয়নি। দীর্ঘ 28 বছর অচল থাকার পর 2019 সালে নির্বাচনের মাধ্যমে সচল হয় ডাকসু। এরপর আর নির্বাচন হয়নি। শিক্ষার্থীরা দাবি জানালেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আর কোনো উদ্যোগ দেখা যায়নি। গত 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকেই দাবি উঠেছে ছাত্র সংসদ নির্বাচনের। ফেব্রুয়ারির মধ্যে ডাকসু নির্বাচন আয়োজনের কথা ভাবছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় রাজনীতির চর্চার ধরন কেমন হবে তা নিয়ে কমিটি গঠন করা হয়েছে। ডাকসু নির্বাচনটা একটি দ্রুততম সময়ে হওয়া দরকার। প্রাথমিকভাবে আমাদের ইচ্ছা আমরা ফেব্রুয়ারির মধ্যে যদি করে ফেলতে পারি সেটা শিক্ষার্থী এবং প্রশাসনের জন্য ভালো হবে। গঠনতন্ত্র নিয়ে বেশ কিছু আপত্তি জানাচ্ছে ছাত্র সংগঠনগুলো। এমনকি এখনো নির্বাচন করার মতো পরিবেশ নেই বলে আপত্তি করছে কিছু ছাত্র সংগঠন। কোনো গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য কোনো ধরনের উদ্যোগ এখন আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ এবং ছাত্র সংসদের যে নীতিমালা, সেই নীতিমালা সংস্কার, এই দুইটা কাজ যদি 2 মাসের মধ্যে হয়, যদি 3 মাসের মধ্যে হয়, তাহলে চতুর্থ মাসেই ডাকসু ইলেকশন হইতে পারে। শিক্ষার্থীদেরকে এই পর্যাপ্ত সময়টুকু নিশ্চিত করেই তারপর ডাকসু নির্বাচন বা বাংলাদেশের অন্য কোনো ছাত্র সংসদ নির্বাচন হলে সেটি অত্যন্ত কল্যাণকর হবে এবং এটি কার্যকর হবে। কিন্তু আপনি যদি অনেক দ্রুত অথবা খুব তাড়াহুড়ো করে যদি ডাকসু করেন তাহলে ডাকসুর যে প্রতিফলন, আমরা যেটি 19 সালে যে ডাকসুর প্রতিফলন ব্যর্থ হয়েছে সেটি আবারও ব্যর্থ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দ্রুত নির্বাচন চায়। তারা মনে করছে লেজুরভিত্তিক রাজনীতির অপসংস্কৃতি নিরসনে ডাকসু হতে পারে সমাধান। সকলে মিলে আমরা সমন্বিত সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগামী
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে যেন ছাত্র সংসদ নির্বাচন শুরু হয় একটা ক্যাম্পাস থেকে অন্তত, সেই ক্ষেত্রে আমরা সকলে একসাথে কাজ করব। মিনিমাম তো 2 মাসের অন্তত একটা প্রস্তুতি বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও প্রয়োজন রয়েছে, আবার ছাত্রদেরও প্রয়োজন রয়েছে। তো সে আলোকে আমরা সেটাকে ফেব্রুয়ারি মার্চই উপযুক্ত বলে মনে করছি। ছাত্রদের বৈধ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছে প্রক্টর। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী 2-3 দিনের মধ্যে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, তবে রাজধানীতে তাপমাত্রা কমলেও শৈত্যপ্রবাহের সংখ্যা কম জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সবচেয়ে কম ছিল তাপমাত্রা রাজশাহীর বদলগাছিতে 13.1 ডিগ্রি সেলসিয়াস। এদিকে শীতের দাপট বাড়ায় দুর্ভোগ বাড়ছে নিম্ন আয়ের মানুষের। উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় ঘন কুয়াশার সাথে মৃদু বাতাসে বাড়ছে শীতের দাপট। অনেক বেলা পর্যন্ত সূর্যের দেখা না মেলায় দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের। চুয়াডাঙ্গায় শীত ও ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। মেহেরপুরের দুর্ঘটনা এড়াতে দিনের বেলাতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। চাঁপাইনবাবগঞ্জে 2 দিন ধরে সূর্যের দেখা না মেলায় জেঁকে বসেছে শীত। নাটোরে দিনের বেলায় কম থাকলেও সন্ধ্যার পর বাড়ছে শীতের তীব্রতা। আমি রুগী নিয়ে আসি, কেবল 10টা বাজে যাচ্ছে কিন্তু এখন সূর্য দেখা যাচ্ছে না, খুবই ঠান্ডা এদিক। নিম্ন শ্রেণীর লোক যারা কাজে বেড়াচ্ছে তারা খুব শীতে খুব কষ্ট পাচ্ছে। দিন ও রাতের তাপমাত্রা কমে বুধবার সারা দেশেই বাড়তে পারে শীতের প্রকোপ। আমরা মিনিমামই আসছে 13.1, যেটা নওগাঁ। আগামীকাল সেটা 10-এর কাছাকাছি চলে আসতে পারে ওই অংশে, এবং পরবর্তী দিনে টেম্পারেচার আরও কমতে পারে। এরকম আগামী 2 থেকে 3 দিন আমাদের টেন্ডেন্সি বা প্রবণতা হলো টেম্পারেচার কমার দিকে সারা বাংলাদেশে। বাংলাদেশের উত্তরাংশ বা উত্তর পশ্চিমাংশে কিছু কিছু জায়গায় হয়তো বা শৈত্যপ্রবাহ চলে আসতে পারে। তবে আগামী 10 দিনের মধ্যে ঢাকায় শৈত্যপ্রবাহের সংখ্যা তেমন নেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা 1 থেকে 2-3 ডিগ্রি কমে আসতে পারে। এখন ঢাকার মিনিমাম হলো 15 কাছাকাছি, সেটা হয়তো বা কমে 13-12 এরকম চলে আসতে পারে, কিন্তু শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হলেও সারা দেশে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নদীকে পরিকল্পিতভাবে মৃত ঘোষণা করে এতদিন দখল করা হয়েছে। প্রবাহ আটকে শুকিয়ে ফেলা হয়েছে নদী, তবে এখন থেকে রাজনৈতিক ছত্রছায়ায় দখল আর সহ্য করা হবে না। রাজধানীর গ্রিন রোডের বাণী ভবনে নদ নদীর সংখ্যা অবহিতকরণ সেমিনারে এই হুঁশিয়ারি দেন পরিবেশ উপদেষ্টা। সেমিনারে খসড়া তালিকা প্রকাশ করে জানানো হয় বর্তমানে সারা দেশের নদ নদীর সংখ্যা 1156টি। দেশের নদ নদীর সংখ্যা কত তা নিয়ে দীর্ঘদিন ধরে চলছে বিতর্ক। স্বাধীনতার অর্ধশতাব্দী পার হলেও নদ নদীর প্রকৃত সংখ্যা নির্ভুলভাবে নিরূপণ সম্ভব হয়নি। নদী গবেষণা ইনস্টিটিউটের হিসাবের সাথে নদী কমিশনের তথ্য এবং এই 2 সংস্থার সাথে পানি উন্নয়ন বোর্ডের হিসাব মেলে না। তাই 5 আগস্টের সরকার পতনের 1 মাস পর নদ নদীর প্রকৃত সংখ্যা নির্ধারণের কাজ শুরু করে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার সকালে আয়োজিত সেমিনার থেকে নদীর খসড়া তালিকা প্রকাশ করে নৌ মন্ত্রণালয়। সেখানে পরিবেশ উপদেষ্টা জানান 2023 সালে জাতীয় নদী রক্ষা কমিশন 224টি নদী তালিকা থেকে বাদ দেয়। কোনো নদী মৃত ঘোষণা করা মানেই দখলদারদের সুবিধা করে দেয়া। আগামী বাংলা নববর্ষে নদী ও খালের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে সরকার। আমরা প্রথমে চেষ্টা করব প্রবাহটাকে ফিরিয়ে আনতে। আপনি মৃত ঘোষণা করে দেওয়ার সাথে সাথে ওই নদীর জমি নিয়ে একটা দ্বন্দ্বে আমরা জড়িয়ে পড়ি। পহেলা বৈশাখে এটা নদীর তালিকা হিসেবে চূড়ান্তভাবে আমরা 2টা মন্ত্রণালয় তো আছি, আরেকটা মন্ত্রণালয় যদি সম্মত থাকে আমাদের সাথে থাকতে, 3 মন্ত্রণালয় মিলে একটা তালিকা সম্পূর্ণ করে যেতে পারবো বলে মনে করি। অনুষ্ঠানে নৌ পরিবহন উপদেষ্টা জানান দূষণ ও দখলদারদের তালিকা চূড়ান্ত হয়েছে। এই সরকারের আমলে নদী উদ্ধারে সফল হতে হবে। Either you do it now or will never do it. কারণ আমরা অতীতেও দেখেছি যখনই অন্য ধরনের সরকার আসবে তখন স্বার্থের প্রশ্ন আসবে, তখন নদী যাও আছে তার অর্ধেক দেখবেন যে কমে গিয়ে ওখানে বিল্ডিং উঠছে। খসড়ায় নদীর তালিকায় ঢাকা বিভাগের মধ্যে দিয়ে প্রবাহিত নদ নদীর সংখ্যা সবচেয়ে বেশি 1123টি। 1 বছরের মধ্যে দেশের 64টি জেলার অন্তত একটি নদী দখল ও দূষণমুক্ত করতে চায় সরকার। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।